তোরদহনের অগ্নিশিখায় লেখিকা জুনাইয়া জিনু পর্ব ৪২। তারাকুঞ্জ আজ জ্যোতিষ্কের ভেতর রূপ নিয়েছে। সকাল থেকে ব্যস্ততার মাঝে কেটে গেলেও সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ি আর আশেপাশের পুরো এলাকা যেন আলোয় ভাসতে শুরু করেছে। মূল ফটক থেকে শুরু করে প্রত্যেকটা রাস্তা, প্রতিটি অলিগলিতে উঠেছে সোনালি রঙের ফেরি লাইট। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে বড় বড় শেড ঝুলছে, সবুজ আর খয়েরি জমকালো কাপড়ে মোড়ানো, তার মধ্যে ক্রিস্টালের মতো ঝাড়বাতি ঝুলছে। রাস্তার শুরু থেকে বাড়ির মূল প্রবেশদ্বার পর্যন্ত লাল গালিচা বিছানো, দুই পাশে সোনালি কাঠের পিলার, যার মাথায় লম্বা কাচের ঝুমঝুমি লাইট। বাড়ির ভেতর প্রবেশ করলেই চোখ ধাঁধিয়ে যায়। প্রতিটি কর্নারে ঝুলছে মালা, রেশমি কাপড়ের ফেস্টুন আর ছোট ছোট ঝালরের মতো ঝুলছে কাচের রঙিন বল, তার মাঝে বেলি ফুল আর গোলাপের মালা। প্যান্ডেলের ঠিক মাঝখানে গোল গোল টেবিল, প্রতিটি টেবিলের মাঝে তাজা ফুলের গুচ্ছ, রূপার পাত্রে রাখা আতর ও টিস্যু, চারপাশে বসার জন্য কাঠের চেয়ার, সেগুলোর পেছনে লাগানো রয়েছে ঝিলমিল কাপড় আর ঝুলন্ত টাসেল। মেহেন্দি দেবার জায়গাটা এক কথায় নজর কাড়া, বিশাল কাঠের ফ্রেমে খোদাই করা ব্যাকড্রপ, যার গায়ে ঝুলছে সোনালি রেশম লতানো রজনীগন্ধা, আর তার মাঝে এলইডি আলো দিয়ে লেখা তহিদ তানিয়ার মেহেদি সন্ধ্যা। নিচে খুব সুন্দর করে চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে তার পাশে দুই দিকে পিতলের থালায় চুড়ি, মেহেন্দি। দিন যত গড়াচ্ছে আলোর খেলা আরও গাঢ় হচ্ছে। বাড়ির ছাদ থেকে নিচ পর্যন্ত রঙিন আলো জ্বলছে এমনভাবে যেন বাড়িটা নিজেই এক উড়ন্ত প্রাসাদ। সিঁড়ির ধাপে ধাপে রঙিন মোমবাতি জ্বালানো, জানালার কাচের ভেতর দিয়ে আলো এসে পড়ছে, তার ছায়া যেন নাচছে পুরো বাড়িতে। যদি আজকে মেহেন্দি প্রোগ্রাম হবে ঘরোয়াভাবে, শুধুমাত্র পারিবারিকভাবে করা হবে, কোনো বাইরের মানুষ মেহেন্দি প্রোগ্রামে জয়েন্ট থাকবে না, কারণ আজ সারা রাত শুধু নাচ গান আনন্দ এসব হবে। তাই মেহেন্দিতে কোনো বাইরের মানুষকে ইনভাইট করা হয়নি। এলাহি আয়োজন করলেও মেহেন্দি প্রোগ্রামটা হবে পারিবারিকভাবে, আর এইসব আয়োজন নিজ দায়িত্বে করেছে তুর্য। সমস্ত ডেকোরেশন তার পছন্দ করা, আর সব কিছু সে নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছে কাল রাত থেকে। এখন শুধু মেহেদি প্রোগ্রাম শুরু হবার পালা। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখন কি তানিয়া বেগমকেও রেডি করানো হয়ে গেছে। এখন শুধু ছোটরা রেডি হয়ে আসলেই মেহেদি প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তবে কেউ এত আহামরি সাজগোজ করবে না, খুব সাধারণভাবেই থাকবে। যেহেতু এখানে কোনো বাইরের লোক নেই, তাই তারা ঠিক করে মেয়েরা সবুজ সুতির এক কালারের ভেতরে সালোয়ার কামিজ পরবে আর ছেলেরা সবুজ পাঞ্জাবি পরবে। ব্যাস এইটুকুই, বাকি সব প্রোগ্রামে গর্জিয়াস লুক দিবে সকলে। এমনকি তানিয়া বেগমকেও খুব সাধারণ লুক দেয়া হয়েছে। শাড়ির গাঢ় সবুজ জমিনের ওপর পাতলা সোনালি জরির হালকা ফুলের বুটি ছড়িয়ে ছিটিয়ে বসানো হয়েছে পাড়ে সোনালি গোটাপট্টি, যার মাঝখানে পাতলা সুতো দিয়ে সূক্ষ্ম লতাপাতার ডিজাইন। আঁচলটা একটু বিশেষভাবে ডিজাইন করা, সেখানে হালকা গোল্ডেন কাচের কাজ আর রেশমি সুতোর ছোট ছোট মেহেদি পাতার মোটিক, যা আলোয় ঝিকিমিকি করছে। ও তার সাথে ডায়মন্ডের জুয়েলারি পরানো হয়েছে তানিয়া বেগমকে। গলায় খুব সিম্পল ডিজাইন নেকলেস, যেটি হলো হোয়াইট গোল্ড বেইজে তৈরি নেকলেস, যেটিতে এক সারিতে ক্ষুদ্র ক্ষুদ্র ডায়মন্ড বসানো হয়েছে। গলার খুব কাছে থাকবে, চোকার না আবার ঝুলেও না, সীমিত মার্জিত। মাঝখানে একটি ছোট পান পাতা আকৃতির হ্যাঙ্গিং পেন্ডেন্ট, যার কিনারায় 4-5টি মাইক্রো ডায়মন্ড বসানো, মাঝে একটি হালকা এমারেল্ড স্টোন সবুজ শাড়ির সাথে মিলিয়ে, আর ইয়াররিংস নেকলেসের সাথে ম্যাচ করে হালকা ড্রপ ডিজাইনের কানের দুল। ছোট হুপের নিচে ছোট পান পাতা শেপের স্টোন সেটিং, মাঝখানে ক্ষুদ্র সবুজ এমারেল্ড, আর চারপাশে হালকা ডায়মন্ডের গুঁড়ো কাজ, সাথে হাতের বালা, যেটি হচ্ছে হোয়াইট গোল্ডের বালা, যার চারিদিকে ছোট ছোট ডায়মন্ড সেটিং। টোটালি মিনিমাল, যেটা আলোয় হালকা ঝিকিমিকি করে। বেশি গর্জের সাজ তাকে দেওয়া হয়নি, খুব সাদামাটাভাবেই তিনি সেজেছেন। আর বলতে গেলে এত হেভি মেকআপ তার পছন্দ নয়। বলতে গেলে তিনি ন্যাচারালভাবেই সেজেছেন, যাতে মেকআপের মাঝে তার আসল সৌন্দর্যটা চাপা না পড়ে। রাত 8টায় তানিয়া বেগমকে তিন জা ও তার বোন শাহনাজ বেগম মিলে তাকে স্টেজে নিয়ে গিয়ে বসিয়ে দেন। পরপর বড়রা সকলে রেডি হয়ে নিচে নেমে আসে। খানবাড়ির বেশ কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছেন এখানে। হামিদ খান, তহিদ খান, হাসান খান, ইমরান খান সকলে এসে বসে সোফায়। তহিদ খান আসার পর থেকে বলতে গেলে চোখ সরাতে পারছেন না তানিয়া বেগমের ওপর থেকে। তার কাছে এখনো যেন তার সেই 30 বছরের তানির মতোই লাগছে, যেন একটু পরিবর্তন হয়নি তার তানির। তানিয়া বেগম তহিদ খানের দিকে তাকাতেই তহিদ খান ঠোঁট প্রসারিত করেন, তা দেখে তানিয়া বেগমও হাসেন। শাহেদ খান সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলে ওঠে, কই সবাই রেডি তো? আমার ছোট বৌমা কই?
বলতে বলতে লাঠি হাতে শাহেদ খান সিঁড়ি দিয়ে নামেন। নিচে এসে তানিয়া বেগমকে দেখে তিনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে ওঠে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছোট বৌমাকে তো পুরো পরীর মতো লাগছে। শাহেদ খানের কথা শুনে তানিয়া বেগম লজ্জায় মাথা নুইয়ে ফেলে। শাহেদ খান লাঠি উঠিয়ে উঠিয়ে বলে ওঠে, আমার ছোট ছেলের পছন্দ আছে বলতে হবে। শাহেদ খানের কথায় তহিদ খান হালকা হাসে, আর তানিয়া বেগম তো লজ্জায় মাথা নুইয়েই রেখেছেন। শাহেদ খান এবার চারপাশ তাকিয়ে বলে ওঠে, কই আমার নাতি নাতনিরা কই, আর আমার ছোট গিন্নিই বা কই। বলেই চারপাশ খুঁজতে থাকে। শাহেদ খান তা শুনে পিয়ন্তি বেগম বলে ওঠে, কোথায় আবার রেডি হচ্ছে তারা। পিয়ন্তি বেগমের কথায় শাহেদ খান বলেন, এত সময় যাবৎ রেডি হচ্ছে আমার গিন্নি আর নাতি নাতনিরা, আর আমার গিন্নি জানে না আমি তাকে বেশি সময় না দেখে থাকতে পারি না। শাহেদ খানের কথা শুনে শারমিন বেগম বলে ওঠে, আমি তোমার ছোট গিন্নিকে ডেকে আনছি, দাঁড়াও। শাহেদ খান শারমিন বেগমের কথা শুনে তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, তোমাকে আর যেতে হবে না, আমার গিন্নিকে আমি ডাকতে যাচ্ছি, আর কাউকে ডাকতে যেতে হবে না। শাহেদ খানের কথা শুনে শারমিন ধীর কণ্ঠে বলে ওঠে, কিন্তু বাবা তুমি তো মাত্রই সিঁড়ি বেয়ে এলে, বারবার ওঠানামা করলে তো তোমার হাঁটুর ব্যথা করবে। শারমিন বেগমের কথা শুনে শাহেদ খান কঠোর গলায় বলে ওঠে, আমার বয়স বাড়তে পারে কিন্তু আমি এখনো স্ট্রং, বুঝতে পেরেছো? তাই এসবে আমার হাঁটু ব্যথা করবে না। শাহেদ খানের কথা শুনে শারমিন বেগম চুপ হয়ে যায়। এই এক কথা শুনতে শুনতে তিনি শেষ প্রায়। এরপর তিনি কিছু বলতে গেলে তাকে আরও কতগুলো বাণী ছাড়া হবে, তাই তিনি চুপ হয়ে যায়। শাহেদ খান মনে মনে বলে ওঠে, নিশ্চয়ই আমার গিন্নিকে ওই হতচ্ছাড়া আটকে রেখেছে, এই জন্য এত দেরি হচ্ছে। দাঁড়া হতচ্ছাড়া, তোর রোমান্সের 12টা আমি বাজাচ্ছি। বলেই দাঁতে দাঁত চেপে উল্টো ফিরে হাঁটা দেয় তারার রুমের দিকে সিঁড়ি বেয়ে। তারা নিজ রুমে রেডি হচ্ছে প্রায় শেষের দিকে। সকলের সাথে মিলিয়ে সে গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ পরেছে, জামার নিচের কিছুটা মাঝখানের দিকে সবুজ রঙের সাধারণ লেজ লাগানো, এবং সালোয়ারের নিচেও সেম। তারা একদম সিম্পলভাবে সেজেছে, মুখে কোনো মেকআপ সে করেনি, একদম নো মেকআপে। শুধু ঠোঁটে হালকা লিপ বাম দিয়েছে সে, আর কানে তার আগে থেকেই তুর্যে দেওয়া ঝুমকোগুলো ছিল। বলতে গেলে সে ঝুমকো জোড়াগুলো খুলতে চায় না, সেটা কেন সে নিজেও জানে না। আর না, এই ঝুমকো জোড়া তার কাছে মনে হয় তার সমস্ত ড্রেসের সাথেই খুব সুন্দর মানায়, হয়তো সাদা পাথরের বলে, আর ডিজাইনটাও ইউনিক বলে। আর এই ঝুমকো জোড়া তার ক্যারি করতে একটু পরিমাণেও সমস্যা হয় না, খুব কমফোর্টেবল মনে হয় তার কাছে, তাই সে সেটা খোলার প্রয়োজন বোধও করে না। শুধু তার ঝুমকো জোড়ার সঙ্গে ম্যাচিং করে একটা সাদা পাথরের চিকন দেখে নেকলেস পরে নেয়, ব্যাস তার সাজ শেষ। এখন শুধু চুলটা আঁচড়ালেই তার পুরোপুরি সাজ কমপ্লিট। তারা চুল চিরুনি করতে শুরু করে, এমন সময় সূর্য তার রুম থেকে হাঁক ছেড়ে ডেকে ওঠে, তারা, এই তারা, কোথায় তুই? আমার রুমে আয়। তারা আঁচড়ানো বন্ধ করে দরজার পানে তাকায়। এই সময় তুর্যের ডাক শুনে অবাক হয়। সে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, তুর্য ভাই আমাকে ডাকছে কেন? তারার কথা শেষ হতে না হতেই তুর্যের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, কোথায় আসছিস না কেন? তুর্যের কথায় তারা আর দাঁড়ায় না, দেরি করলে দেখা যাবে তাকে মেরেই ফেলবে, তার চেয়ে কেন ডাকছে সেটা দেখে আসা ভালো। তার উপর এভাবে ডাকছে, নিশ্চয়ই কিছু হয়েছে ভেবেই তারা এক প্রকার অস্থির হয়ে তড়িঘড়ি করে টেবিলের ওপর থেকে চুলের কাঠি নিয়ে কোনো রকম খোপা বেঁধেই দৌড় লাগায় তুর্যের রুমের দিকে। এক দৌড়ে তুর্যের রুমের সামনে এসে দাঁড়ায়। তুর্য পাঞ্জাবি পরছে। তারা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে ওঠে, আমায় ডেকেছেন তুর্য ভাই? তারার কথা শুনে তুর্য তারার পানে তাকায় রাগে দৃষ্টিতে। তা দেখে তারা শুকনো ঢোক গেলে সে বুঝে উঠতে পারে না তুর্যের চাহনির কারণ, তবে এটা ঠিকই বুঝতে পারে তুর্য ভাই যে রেগে আছে তার উপর, কিন্তু কেন সেটা তার জানা নেই। কী বা করলো সে? তারাকে দেখে তুর্যর রাগে বাজ খাই গলায় বলে ওঠে, সবসময় তোকে আমার এত কেন ডাকা লাগে? বাড়ি এসে আমি তোকে আমার চোখের সামনে কেন পাই না? থাকিস কোথায় সারাদিন, যে হাজব্যান্ড বাসায় আসলেও তোর খবর থাকে না? তুর্যের কথায় চোখ খিচে বন্ধ করে নেয় তারা, মাথা নিচু করে ভয়ে দাঁড়িয়ে আছে সে। পরিস্থিতি যে ভীষণ সিরিয়াস বুঝতে বাকি রয় না তার। তারাকে চুপ থাকতে দেখে তুর্য ঘর কাঁপিয়ে ধমক দিয়ে ওঠে, কি হলো? কথা কানে যায় না তোর? তোকে পাওয়া কেন যায় না সারাদিন? কাজ করে বাসায় ফিরে কোথায় একটু শান্তিতে নিঃশ্বাস নেব সেটাও তুই হতে দিস না। সবসময় তোকে আমার ডেকে ডেকে খুঁজে খুঁজে আমার কাছে আনতে হয় কেন? বাসায় থেকে কি এমন রাজকার্য করছিস যে আমি আসলে আমার কাছে আসার সময় হয় না তোর? তারা তো ভয়ে শেষ তুর্যের রাগ দেখে। হুট করে ভেবে পায় না তুর্যের এহেন রাগের কারণ। তার কাছে না আসার কারণে তুর্য ভাই কি রেগে আছে নাকি অন্য কিছু নিয়ে বোধগম্য হয় না তার আর। সে শুধু তুর্যের রাগ দেখে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, সরি তুর্য ভাই, আর হবে না। তারার কথায় তুর্যর আগে কটমট করতে করতে বলে ওঠে, বাসায় আসার সাথে সাথে যদি তোকে আমার রুমে না পাই তাহলে তোর খবর আছে। আমি বাসায় আসার সাথে সাথে তোকে আমার রুমে চাই। যদি আর একদিন এভাবে ডেকে আমায় আনতে হয় তোর যে কী অবস্থা হবে তুই কল্পনা করতে পারবি না, মাথায় রাখিস। তুর্যের কথায় তারা ঢোক গেলে এত দেখি তাকে একেবারে সামনাসামনি হুমকি। তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্যর আগে হিসিয়ে বলে ওঠে,
তোকে কি এখানে দাঁড়িয়ে থাকার জন্য এনেছি নাকি? তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকে আমতা আমতা করে দুপাশে মাথা নাড়ায়। সে তো আদৌ জানে না তাকে কেন এনেছে এখানে। তুর্য তা দেখে রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তাহলে দাঁড়িয়ে কেন আছিস বেয়াদব? তুর্যের কথায় তারা পড়েছে মহাবিপাকে। সে তো আগামাথা কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। সে কি করবে ভেবে পাচ্ছে না, তাই ওনার কোনা ধরে মুচড়ামুচড়ি করতে থাকে। তারাকে চুপ থাকতে দেখে তুর্য রাগে ধমক দিয়ে বলে ওঠে, কি হলো বলছিস না কেন? তুর্যের কথায় কেঁপে ওঠে তারা, তড়িঘড়ি করে বলে ওঠে, আপনি আমায় কেন ডেকেছেন? আমি তো জানি না তুর্য ভাই। তারার কথা শুনে তুর্যর আগে কটমট করতে করতে বলে ওঠে, বাসর করার জন্য এনেছি ইডিয়েট, এদিকে আয়। তুর্যের ধমকে বলা শেষ কথা শুনে যেন মুহূর্তেই জমে বরফ হয়ে গেল তারা। তার চোখ দুটো বিস্ময়ে কুঁচকে উঠল, আবার সেই চোখেই লজ্জার ছায়া দ্রুত ছড়িয়ে পড়ল। মুখটা লাল হয়ে উঠল তীব্র সংকোচে, গাল বেয়ে লালচে আভা নামতে থাকলো গলার কাছ অবধি। চোখ নামিয়ে নিল সঙ্গে সঙ্গে, তার হাতের ওড়নার কোণা আরো শক্ত করে মুঠোয় ধরে ফেলল সে। তার শরীরটা একবার কেঁপে উঠল অজান্তেই, যেন হঠাৎ কেউ তাকে ঠেলে দিয়েছে ভেতর থেকে। বুকের ভেতরটা ধুকপুক করতে থাকলো অস্বস্তি আর অজানা অনুভবে। থুতনির নিচের মুখটা আরো নিচু হয়ে এলো, যেন মাটি ভেদ করে মিশে যেতে চায়। পায়ের পাতায় চাপ দিতে দিতে একবার জায়গা বদলানোর চেষ্টা করলো, কিন্তু শরীর যেন সাড়া দিতে চাইছিল না। তুর্য তারার কোনো নড়চড় না দেখে বাজখাই গলায় বলে ওঠে, কানে যায় না তোর, কি বলছি? সঙ্গে সঙ্গে তুর্যের দিকে তাকায়, মুহূর্তেই সব লজ্জা উধাও তার। আর লজ্জা এমন রাম ধমক দিলে বুঝি লজ্জা আর থাকে নাকি? তারা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে গিয়ে তুর্যের সামনে যায়। তুর্যের সামনে গিয়ে ভয়ে শুকনো ঢোক গেলে তুর্য তারাকে সামনে আসতে দেখে অগ্নি চোখে তার পানে তাকিয়ে থাকে। তা দেখে তারা ভয়ে চোখ সরিয়ে নেয়। তুর্য তারার পানেই চেয়েছিল, হুট করে খেয়াল করলো তারাকে কিছুটা ভিন্ন লাগছে। এতক্ষণে তার চোখ পড়ে তারার পুরো শরীর জুড়ে গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ পরেছে সে। খুব সাবধানে তার সাজ, হুট করেই তার রাগ দমে এলো। চোখ বুজে মুহূর্তেই ছড়িয়ে পড়ল শীতলতা। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তারার পানে। গলার নেকলেসটা আর কানের ঝুমকো জোড়ার জন্য বউ বউ লাগছে তারাকে আজ কিছুটা অন্যরকম। যদিও তার মুখে কোনো সাজসজ্জা নেই, তবুও বেশ মোহনীয় লাগছে তারাকে। চুলগুলো আজ বেহায়াদের মতো এলোমেলো হয়ে পড়ে নেই কাঁধে, বরং পরিপাটি হয়ে আজ খোঁপায় আবদ্ধ হয়েছে তারা। তুর্য তারার পানে দুকদম এগিয়ে আসে। তারা তা উপলব্ধি করতে পারে। তুর্যের আগমনে তারার ভয়ে জড়সড় হয়ে যায় কিছুটা। তুর্য ধীরে ধীরে তারার দিকে এগিয়ে আসে। তারার বুকের ধুকপুকানি যেন চাঁদের গতির চেয়েও দ্রুত ছুটছে। সে স্পষ্ট টের পায় তুর্য তার খুব কাছাকাছি এসে গেছে। ভয়ে গলার ভেতরে একটা গম্ভীর খসখসি কিছু পাক খেতে থাকে। শরীরের ভেতরে ভর করে নামে এক ধরনের অচেনা শীতলতা আর কাঁপুনি। তুর্য হঠাৎই তারার কোমরে হাত রেখে তারাকে টেনে নেয় নিজের বুকের সাথে, একবারে মিশিয়ে। মুহূর্তেই তারা যেন নিঃশ্বাস নিতে ভুলে যায়। তুর্যের বুকের ছোঁয়ায় তার সমস্ত শরীর শিউরে ওঠে, গায়ের লোম দাঁড়িয়ে যায়। হাত দুটো কিছুটা তড়পিয়ে ওঠে, যেন ছুটে পালাতে চায়, কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই। তুর্য তাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন পৃথিবীর আর কোনো কিছুই তার চেয়ে বেশি দরকার নয়। তারার মুখ হঠাৎ লজ্জা আর ভয়ের এক অদ্ভুত মিশ্রতা খেলে যায়। ঠোঁট কেঁপে ওঠে নিঃশব্দে, চোখের পাতা বারবার কাঁপে, আর গালজোড়া যেন এক লাফে আগুন হয়ে ওঠে। হৃদস্পন্দন এত জোরে হচ্ছে যেন তুর্য তা শুনতে পাচ্ছে। সে চায় চোখ তুলে তাকাতে, কিন্তু চোখ যেন এক ধরনের লজ্জায় নিজেই ঝুঁকে পড়ে। তুর্য এবার ধীরে ধীরে তারার পেছনে বাঁধা চুলে হাত রাখে। তার আঙুলের ছোঁয়ায় মাথার খোপা ছুঁয়ে দিলে একটা শীতল স্রোত বয়ে যায় তারার মেরুদণ্ড বেয়ে, সাবধানে, যেন কোনো অমূল্য বস্তু ছুঁচ্ছে। তুর্য খোপার কাঠিটা টান দিতেই একে একে খসে পড়ে চুল, ধীর গতিতে, যেন বাতাসে ঢেউ খেতে খেতে গড়িয়ে পড়ে কাঁধ জুড়ে। তুর্য সেই চুলগুলো নরমভাবে আঙুল দিয়ে ছুঁয়ে নেয়, আর তারপর এগিয়ে আসে সামনের দিকে। তারার কপালের উপর এসে থাকা অবাধ্য চুলের গোছা দুটো খুব যত্ন করে তুর্য সরিয়ে নেয়। আঙুলের নরম ছোঁয়ায় তারার চোখ আবারও বন্ধ হয়ে আসে অজান্তেই। তুর্য সেই চুলগুলো কানের পেছনে গুজে দেয়, অত্যন্ত যত্নের সাথে, যেন কারো স্বপ্ন সাজাচ্ছে। তারপর তুর্য তারার গালে হাত রাখে, বৃদ্ধা আঙুলের গোড়া দিয়ে আলতো করে গালের উপর নিচে স্লাইড করতে করতে তুর্য খুবই কোমল আদুরে কণ্ঠে বলে ওঠে, অবাধ্য চুলগুলোকে না হয় উঠতে দে। তারা পরিপাটি হয়ে থাকলে আমার হিংসে হয়। আমি যেমন তোর কাছে এলোমেলো, তেমন আমিও চাই তোর চুলগুলো এলোমেলো থাকুক, পরিপাটি না হয় না থাকুক। তারার নিঃশ্বাস আবারও থেমে যায়, এতটা কাছে, এতটা স্পষ্ট। তুর্যের কণ্ঠে ছিল না কোনো রাগ, না কোনো তিরস্কার, ছিল শুধু মুগ্ধতা আর অকৃত্রিম আবেগ। তুর্য একটু থেমে একদৃষ্টিতে তারার চোখে চোখ রাখে, তারপর যেন ভেতর থেকে উঠে আসে তার অনুভবের সবচেয়ে নিখাদ শব্দগুলো। বেরিয়ে আসে তুর্যের ঠোঁট দিয়ে, তোমার দেখার পর আকাশের রংটাও ফিকে মনে হয়। কি এমন আছে তোর মাঝে, বল না, যে বারবার তোর প্রতি আমি আকৃষ্ট হই?
শতকোটি নারীর ভিড়ে কেন বারংবার এই মেহরাজ খান আকৃষ্ট হয় তার ছোট্ট বাবুই পাখিতে বলতে পারিস? তারা নিথর হয়ে দাঁড়িয়ে আছে, তুর্যের বলা প্রতিটা কথার নিঃশ্বাস তার মুখে আছড়ে পড়ছে। তারা এক মুহূর্তের জন্য মুখ তুলে তাকায় তুর্যের চোখে। সেই চোখে এখন আর আগুন নেই, সেখানে শুধু প্রশান্তি আর এক অদ্ভুত মায়া। তারা কিছু বলতে চায়, ঠোঁট নড়ে কিন্তু শব্দ নেই। তার মুখে এক অনির্বচনীয় হাসি খেলে যায়, যেন লজ্জা, ভয়, সংকোচ আর তৃপ্তির মিশেলে তৈরি কোনো নীরব কবিতা। তারার চোখের পানে চোখ রাখে তুর্য, তারার ডাগর ডাগর চোখে প্রতিনিয়ত নিজে যেন হারিয়ে ফেলে গভীর অতলে। সূর্য তারার গাল আঁকড়ে ধরে এগিয়ে তারার কপালে উষ্ণ চুমু আঁকে, শব্দ করে দীর্ঘ সময় নিয়ে চুমু আঁকে। তারা আবেশে প্রতিবারের মতো চোখজোড়া বন্ধ করে নেয়, যেন এটা তার এখন রোজকার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আজকাল সূর্যের এই ভালোবাসার পরশটা তার বড্ড বেশি আকৃষ্ট করে। মনে হয় যেন এটা না পেলে তার শান্তি নেই। কেমন জানি পুরো শরীর জুড়ে অশান্তি ছেয়ে পড়ে। সাহস করে বলতেও পারে না, সূর্য ভাই আমায় চুমু দেন না, না হলে আমার শান্তি মিলবে না। তারার ভাবনার মাঝে তুর্য কপাল থেকে ঠোঁট সরিয়ে নিয়ে তারার ধ্যান ভাঙে। সময়টা যেন তাড়াতাড়ি চলে যাওয়ায় তার কেন জানি রাগ বিরক্ত দুটাই হয়। সময়টা থেমে গেলে হয়তো ভালো হতো, আরেকটু সময় না হয় থাকতে পারতো। বেশ লাগছিল তার সময়টার, মনে হয় তার এই শান্তিটা সহ্য হয়নি, তাই এমন শত্রুতা করে সময়টা এত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে গেছে তার কাছ থেকে। তারার মন খারাপ হয়ে যায়, চোখ মুখ কালো হয়ে আসে। তার তুর্য তারার পানে তাকাতেই দেখতে পায় তারা চোখ মুখ কালো করে আসে। তা দেখে তুর্য ভ্রু কুঁচকে বলে ওঠে, কি হয়েছে, এমন চোখ মুখ কালো করে মন খারাপ করে আসিস কেন শুনি? তুর্যের কথায় তারা কি হলো কে জানে, ডান হাত উঠিয়ে তুর্যের পাঞ্জাবির বোতাম নাড়াচাড়া করতে থাকে। তুর্য ভ্রু কুঁচকে তাকায় সেদিক পানে একবার, তারপর ফের তাকায় তারার পানে। তারা কিছু বলে না, শুধু বোতাম নিয়ে মুখ কালো করে খেলতে থাকে। সেটাকে নিয়ে হুট করেই তারার এমন কাহিনী বুঝতে পারে না তুর্য। হুট করে হলো কি তার বাবুইয়ের? তারার মন খারাপটা মেনে নিতে পারে না তুর্য। এবার তারার গালে আগের নাই হাত রেখে বলে ওঠে, কি হয়েছে বাবুই, এভাবে মন খারাপ করে আসিস কেন, বল কি হয়েছে? তুর্যের কথায় তারা অন্যমনস্ক হয়ে ঠোঁট উল্টে কিছুটা রাগী কণ্ঠে বলে ওঠে, এই একটা হামিতে কিছু হয়নি আমার, ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতেই তো সময় চলে যায়, আমি ভালো করে তো অনুভবই করতে পারি না। তুর্য একটু থমকে যায়, চোখের পলকে একটা হালকা কাঁপন খেলে যায় তার চোখের পাতায়। চোখ দুটো আরও নরম হয়ে আসে, যেন তারার এক একটা শব্দ তার ভেতরটা নাড়িয়ে দিয়েছে। সে গভীরভাবে তাকিয়ে থাকে তারার মুখের দিকে, নিঃশ্বাসটা যেন একটু থেমে যায় তার। তারা তার ছোঁয়ার ভালো লাগা ফিল করে, তার ছোঁয়ায় প্রশান্তি পায়। সে তার জন্য মন খারাপ করে আসে ভাবতেই তুর্যের ঠোঁট কামড়ে হালকা শব্দ করে হাসে। তবে সেটা তারার কান অবধি পৌঁছায় না। তুর্য তারার পানে তাকিয়ে হেসে আদুরে কণ্ঠে বলে ওঠে, তাই এই হলো আমার বাবুইয়ের রাগের কারণ? তা আমার বাবুই পাখির কি একটা হামিতে মন ভরেনি, তার কি আরও হামি চাই নাকি? তুর্যের কথায় তারা আগের নাই বোতাম নিয়ে খেলতে খেলতে ঠোঁট উল্টে বলে ওঠে, না ভরেনি, তার আরও হামি চাই। শেষ কথাটা বলতেই তারার ধ্যান ভাঙে, সে তড়িৎ গতিতে তাকায় তুর্যের পানে। তুর্য তার পানে তাকে ঠোঁট কামড়ে হাসতে। তারা বুঝতে পারে সে মুখ ফুসকে মনের কথা বলে ফেলেছে। তারা লজ্জায় পুরো শেষ, তার সাথে ভয়ও। এখন না আবার তুর্য ভাই তাকে এটা ওটা কথা শোনায়। তারা তুর্যের পাঞ্জাবির বোতাম থেকে হাত সরিয়ে নিয়ে তুর্যের কাছ থেকে দূরে যেতে নিলেই তুর্য তা বুঝে তারার কোমর টেনে নিজের আরও কাছে মিশিয়ে নিয়ে দুষ্টু কণ্ঠে বলে ওঠে, এই না বললি তোর হামি চাই, তাহলে পালাচ্ছিস কেন? তুর্যের কথায় তারা তো লজ্জায় শেষ, তার উপর ভয়ও লাগছে তার। তারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোকিলে আমতা আমতা করে বলে ওঠে, আমি আসলে তো তুর্য ভাই। তুর্য তারাকে আর না বলতে দিয়ে তুর্য তারার ঠোঁটে আঙুল দিয়ে ধীরে কণ্ঠে বলে ওঠে, "শ্, এত আমতা আমতা করার কি আছে, বলে ফেলেছিস তো ফেলেছিস, এত ভয় কেন পাচ্ছিস শুনি? আমার স্পর্শ তোর ভালো লাগে, আগে বললেই তো হয়। তাহলে তোকে আমি এইটুকু আদর দেই নাকি, আরও বেশি বেশি আদর দিতাম। তোকে আদর করব না তো কাকে আদর করব শুনি? তারা তুর্যের কথায় লজ্জায় মুখ নামিয়ে নেয়। তা দেখে তুর্য হাসে, তার বউটা বেশ লজ্জা পেয়েছে। সে ঠিক বুঝতে পারে। তুর্য তারার দুগালে হাত রেখে তারার মুখমণ্ডলখানা উঁচু করে। তারা তুর্যের চোখের পানে তাকায়, চোখাচোখি হয় দুজনার। তারা তাকাতেই তুর্য মন ভোলানো হাসি দিয়ে ঠোঁট এগিয়ে নিয়ে তারার কপালে চুমু আঁকে গভীর স্পর্শে। তারা আবেশে চোখ বন্ধ করে নেয়, তুর্যের বুকে দুহাত ঠেকায়। তারার ঠোঁটে কোণে এক চিলতে হাসি রেখা ফোটে, ধীরে ধীরে সেটা আরও প্রসারিত হয়। তুর্য তারার কপাল ছেড়ে তারার গালে ঠোঁট ছোঁয়ায়। তারার এখনও চোখ বন্ধ করে আছে। তুর্যের চোখের আড়াল হয় না তারার ঠোঁটের হাসি। তুর্য এক এক করে তারার দুই গাল, নাক, থুতনিতে চুমু আঁকে শব্দ করে, এবং সবশেষে তারার ঠোঁটে শব্দ করে একখানা চুমু খায়।
তারার পুরো শরীর কেঁপে ওঠে মুহূর্তেই। তুর্য তা অনুভব করে। তুর্য এবার তারার মুখ পানে তাকায়। তারা এখন চোখ বন্ধ অবস্থায়। তা দেখে তুর্য মৃদু হাসে। তুর্যের স্পর্শ আর না পেলে এবার তারা ধীরে ধীরে চোখ খুলে তাকায়। চোখ খুলতে সবার আগে ভেসে ওঠে তুর্যের মুখখানা। সাথে সাথে লজ্জায় চোখ নামিয়ে নেয় তারা। ঠোঁটের কোণে তার লজ্জারাঙা হাসির দেখা মিলছে। তা দেখে তুর্য তারার পানে তাকিয়ে দুষ্টু হেসে বলে ওঠে, তা আমার বউটার কি এইটুকু আদরে হয়েছে, নাকি আরো বড় আদর চাই? সহ্য করতে পারে না তারা। লজ্জায় সে শেষ প্রায়। এখন নিজেকে তুর্যের কাছ থেকে আড়াল করতে পারলে বাঁচে হয়তো। তারার কি হলো কে জানে। আজ হুট করেই নিজের মুখ আড়াল করতে তুর্যের বুকে আছড়ে পড়ে। হুট করে এমন হয়, এক পা পিছিয়ে যায় তুর্য। তারার কাণ্ডে তুর্য হাসে। সেও দুহাতে আগলে নেয় তার বাবুই পাখিকে। ঠোঁটের কোণে তার তৃপ্তির হাসি। এত বছরের অপেক্ষার ফল যেন একটু একটু করে তার অবসান ঘটছে। তারার হৃদয়ে তার জায়গা সে করে নিতে পেরেছে। এখন শুধু তারার মুখ থেকে ভালোবাসি কথাটা বলার অপেক্ষা। তারপর সে জয়ী, সব কষ্টে তার ইতি টানবে। আর ফিরবে না সেই কষ্টের সাগরে। এবার সে তারার পাশে চাঁদ হিসেবে ঠাঁই নিতে চায়। একা পুরো আকাশ জুড়ে হাজারো তারার ভিড়ে শুধুমাত্র সে তার তারাতেই আবদ্ধ থাকতে চায় গোটা জীবন। রাখতে চায় তারার বলা ছোটবেলার কিছু কথা। থাকতে চায় তারার পাশে, হাতে হাত ধরে হাঁটতে চায় মৃত্যুর পথ অবধি, জীবনের শেষ নিঃশ্বাস অবধি। শুধু একটা নারীকেই সে ভালোবেসে যেতে চায়। আর সেটা শুধুমাত্র তার বাবুই পাখিকে, তার ছোট্ট তারাকে, আর কাউকে না। এই একটা নারীতেই নিজেকে ধ্বংস করতে চায় তুর্য। তুর্য তারাকে দুহাতে আগলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে। তারাও তাই আঁকড়ে ধরে আসে তার তুর্য ভাইকে, তার একমাত্র ভালোবাসার মানুষটিকে। আর এভাবেই সে সারা জীবন চায় তাকে দুহাতে আগলে রাখতে, শেষ অবধি চায়। তুর্য তারা যখন দুজন দুজনের মাঝে মগ্ন, তখন তুর্যের রুমের দরজার সামনে হাজির হয় শাহেদ খান। এসে সামনে তাকাতেই তিনি থতমত খেয়ে যায়। এই সময় নাতি নাতনির এমন সময় হাজির হয়ে বেশ বিভ্রান্তে পড়েন তিনি। তিনি তড়িঘড়ি করে গলা খাকিয়ে ওঠেন। কারো উপস্থিতি টের পেয়ে তারা সঙ্গে সঙ্গে তুর্যের কাছ থেকে দূরে সরে যায়। তা দেখে তুর্য বিরক্ত হয়ে তারার পানে তাকায়। তারা দরজার দিকে তাকিয়ে শাহেদ খানকে দেখে ভয়ে পুরো শেষ। হুট করে শাহেদ খানের আগমন ঘটবে সেটা সে কখনোই ভাবেনি। তারার ভয়ে শরীর কাঁপছে। তুর্য তারাকে দরজার পানে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে সেদিক পানে তাকায়। আর তাকাতেই শাহেদ খানকে দেখে সে হতাশার নিঃশ্বাস ফেলে। এসে গেছে কাবাব মেয়ে হাড্ডি। তুর্য বিরক্ত হয়ে বলে ওঠে, আসার আর সময় পেলে না, তোমার এখনই আসতে হলো? তুর্যের কথা শুনে শাহেদ খান কপালে 3 ভাঁজ ফেলে কাট কাট গলায় বলে ওঠে, তুমি আমার ছোট গিন্নিকে নিয়ে এখানে প্রেম করবে আর আমি নিচে বসে থাকবো নাকি? আমি ঠিক জানতাম তুমি আমার ছোট গিন্নিকে আটকে রেখেছো। শাহেদ খানের কথা শুনে তুর্য দাঁতে দাঁত চেপে বলে ওঠে, জানতেই যখন তাহলে এসেছো কেন? শাহেদ খান সোজাসাপটা উত্তর দেয়, আমার ইচ্ছে করেছে তাই এসেছি। তাতে তোমার কি? বিরক্ত হয়ে তুর্যর আগে গিজ গিজ করে বলে ওঠে, আশা হয়ে গেছে, এখন এখান থেকে বিদায় হও। আমি আমার বউয়ের সাথে এখন প্রাইভেট সময় কাটাচ্ছি। তুর্যের কথায় তারা চমকে তাকায় তুর্যের পানে। তো একবার শাহেদ খানের দিকে। এরা কি করছেটা কি? তার ওপর এমন ঝগড়াই বা কেন করছে? আবার তুর্য ভাই শাহেদ খানকে বলে দিয়েছে সে তার বউ। ভাবতেই তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। তারা ভয়ে ভয়ে তাকিয়ে আছে শাহেদ খানের দিকে। বুঝে উঠতে পারছে না শাহেদ খান এবার কি করবে, নাকি উৎপাত শুরু করবে, কোনটা। তবে তার সব ভুল ধারণাকে চাপা দিয়ে শাহেদ খান কটমট করে বলে ওঠে, এই হতচ্ছাড়া, লজ্জা করে না তোর? তুই আমার সামনে এসব কথা বলছিস? শাহেদ খানের কথায় তুর্য গাছাড়া ভাব নিয়ে বলে ওঠে, আপনার লজ্জা করে না নাতি নাত বউয়ের ঘরে উকিঝুঁকি মারতে? আপনার যখন উকি মারতে লজ্জা করে না, তেমন আমারও বলতে লজ্জা করে না। তাছাড়া আমার এসব লজ্জা ফজ্জা নেই। লজ্জা পেলে বউকে আদর সোহাগ করবো কি করে, বাবা হব কি করে শুনি? আমার মা বাবা, ছোট ছোট মা ছোট বাবা, এদের নানু দাদু দাদা দাদু বানাবো কি করে শুনি? তুর্যের কথায় কেসে ওঠে শাহেদ খান। তারা মুখ দেখার মতো অবস্থা। তার তো রীতিমতো কান দিয়ে ধোয়া বের হচ্ছে। আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না তার। তার এখান থেকে পালাতে হবে। তার আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে দেয় এক দৌড়। তা দেখে তুর্য ওভার অ্যাক্টিং করে হাত বাড়িয়ে ডেকে ওঠে, আরে আরে বউ, কোথায় যাচ্ছ? তুমি না আদর চাইছিলে, সেটা তো ভালো করে দেওয়াই হলো না। ও বউ, বউ, বউ গো বলেই ডাকতে থাকে তুর্য। তারা পেছন থেকে তুর্যের এহেন কথা শুনে পুরো শেষ। এক প্রকার চোখ খিচে বন্ধ করে লাগায় দৌড়। অন্যদিকে শাহেদ খান তুর্যের কথায় আরও জোরে জোরে কাশতে থাকে। কাশতে কাশতে তার অবস্থা পুরোই বেগতিক। তুর্যের ডাকার মাঝে শাহেদ খানের কাশি শুনে তুর্য বিরক্ত হয়ে বলে ওঠে, এই বুড়ো চুপ থাকো তো, আর একবার কাশলে তোমার খবর আছে। শাহেদ খান কাশতে কাশতে তুর্যকে গালমন্দ করতে করতে বলে ওঠে, আমার বড় ছেলে যে তোকে কি খেয়ে পয়দা করেছিল কে জানে, যে এত নির্লজ্জ বেহায়া একটা হতচ্ছাড়া হয়েছে। শাহেদ খানের কথায় তুর্য বিরক্ত হয়ে বলে ওঠে, বউয়ের জন্য বেহায়া নির্লজ্জ না হয় কি তোমার জন্য হব নাকি?
বলেই বিরক্ত হয়ে তুর্য ধূপধাপ পা ফেলে বেরিয়ে পড়ে রুম থেকে। এদিকে শাহিদ খান কাশতেই আছে আর মনে মনে হাজারটা গালমন্দ করে যাচ্ছে তুর্যকে।